কেউ না, তাহলে তারা যদি কোনো বিষয়ে বলে থাকে সে বিষয়টি নিয়ে আপনারা আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা বা করবেন কিনা, যেহেতু আপনাদের দলের কেউ না সেহেতু তো আপনারা সাংগঠনিক কোনো ব্যবস্থা নিতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা বা নিয়েছেন কিনা? এটা আমরা লিখিতভাবে তো বলেছি, সে কথা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিতভাবে উল্লেখ করা আছে। আমার একটা প্রশ্ন, জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক সাহেব, যে আপনি বলেছেন যেহেতু 25-26 তারিখে খুবই বিএনপি সম্পর্কে, জেলা কমিটি সম্পর্কে খুব আপত্তিকর কথা বলেছেন, সেখানে আমরা দেখেছি, ওই সেলিম সাহেব বলেছেন, সেখানে আমরা দেখেছি আপনার জেলা বিএনপির আহ্বায়ক কমিটিরও কেউ কেউ ছিলেন। এ ব্যাপারে আপনি দলীয়ভাবে মানে সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নিয়েছেন কি না, এবং নিলে কি নিয়েছেন? পাশাপাশি আমার আর একটা বড় সূত্র জনাব এম এ সালাম সাহেব, বলি যে এম এ সালাম সাহেবের কাছে একটা প্রশ্ন, যে কথার আহ্বায়ক সাহেব তুলেছেন গত 12 তারিখই গোয়ালমাঠে যে বক্তব্য রেখেছেন সাইনবোর্ডে সম্বর্ধনা প্রস্তুতি কমিটি, সেখানে বলেছেন আপনার সঙ্গে কথা বলে নাকি, এবং আপনার ওই যে সেলিম সাহেবের ওখানে গিয়েছেন শেখ নজরুল ইসলাম, এবং আপনি তাকে বলেছেন নাকি আপনি সঠিক জায়গায় আছেন, আপনি কাজ চালায় যান, এবং একথাও বলেছেন যে আপনার নাকি সম্মানজনক একটা জায়গায় নেওয়ার জন্য বা দেওয়ার জন্য সে ব্যবস্থা নিচ্ছেন, এটা হয়ে যাবে। এই দুটো বিষয় আহ্বায়ক সাহেবের কাছে একটা, আপনার কাছে একটা, এই ব্যাপারে একটু ব্যাখ্যা দিন। আমরা আমাদের সাংবাদিক রব সাহেবের যে প্রশ্ন আহ্বায়কের কাছে, সেটা হলো আমাদের বিএনপির যারা ছিল ইতিমধ্যে আমরা তাদের শোকজ করা হয়েছে, আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় এগোচ্ছি, অচিরেই এদের আমরা সাংগঠনিক যে নেক্সট যে ধাপ সেটা আমরা গ্রহণ করব। এ ব্যাপারে আমরা সবাই একমত এবং আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, এসব ব্যবস্থা আমরা গ্রহণ করব। ধন্যবাদ। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার ভিত্তিহীন। আপনারা শেখ নজরুল ইসলামকে অনেকেই চিনেন, উনি কিন্তু আসলে আমি জানি না উনি কি মানসিকভাবে সঠিক আছেন কিনা, সুস্থ আছেন কিনা, কারণ 5 আগস্টের আগ পর্যন্ত উনি বাগেরহাটে ছিলেন না। গত 10-12 বছর আমরা ওনাকে বাগেরহাটে দেখি নাই, উনি ঢাকায় থাকতেন। আমার জানা মতে ওনার ছেলেরা ছাত্রলীগ করেন, ছাত্রলীগের ক্যাডার। এরপরে দেশ স্বাধীন হওয়ার পরে উনি আমার কাছে কয়েকবার আসতেন, উদ্দেশ্য একটাই, বাদাল বাজার একটা জমি অবৈধভাবে দখল করার জন্য। সে জমি দখল করতে হবে, এটা আমার সহযোগিতা চাইছে, আমি সহযোগিতা করি নাই। আমি বলছি কাগজপত্র যদি থাকে, আমি উকিল সাহেবদের দেখাই দিচ্ছি যে অ্যাডভোকেট মন্টু সাহেব আছে বা আরো উকিল নিয়ে বসেন, কাগজপত্র আপনার সঠিক থাকলে আপনার জমি আপনি পাবেন। এই জমিটা মঠবাড়িয়া, বোধহয় মঠবাড়িয়া থেকে তারা আসছে, আমার বন্ধু খুলনা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক জহির কয়েকবার ফোন করেছে, তার আত্মীয় জমি, তারাই ওখানে বাড়ি বানায় আছেন। কিন্তু এই জমি নজরুল সাহেব যে ওখানে দখল করার জন্য সে ওখানে গেছে এবং আমারে বলছে যে আপনি বলে দিলেই আমি দখল করতে পারি বা জমিটা নিতে পারি। আমি ওনারে বলছি এইসব অন্যায় বা অবৈধ কথা আমি বলতে পারবো না, এটা আপনারা আইনের মাধ্যমে যান, আপনার কাগজপত্র। কিন্তু উনি আসলে আমাদের এই আইনজীবী ফোরামের সভাপতি মন্টু ভাইয়ের কাছে পাঠাইছিলাম, মন্টু ভাইয়ের কাছে উনি কোনো সঠিক কাগজপত্র দেখাইতে পারেন না, কাগজপত্র না দেখায়ও জমির দাবি করেন। যাই হোক, আমি সেই ব্যাপারে ওনার কোনো সহযোগিতা করতে পারি নাই। আর যে কথাগুলো বলছেন, উনি সেলিম ভাইয়ের কাছে গেছেন, সেলিম ভাই আমার ভাই ঠিকই, কিন্তু ভাই আমার বাসায়, দলে কিন্তু ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই 2008 সালের পরের থেকে। 2009-এ যখন উনি দল ছেড়ে চলে গেছেন, উনি কিন্তু পদত্যাগ করে গেছেন এবং আমরা প্রথমে বিএনপির কার্যক্রম মেহেদীগঞ্জে শুরু করেছিলাম। 1 বছর পরেই উনি বলছেন আমি দল করি না, আমার বাসা থেকে দলের কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমাদেরকে সেই বাড়ি থেকে নামায় দেওয়া হয়েছে, আমি নিজে জমি কিনে নিজে অফিস করে আমরা বিএনপির কার্যক্রম করেছি। এই জন্য ভাইয়ের জায়গায় থাকবে। আমার পারিবারিকভাবে যে সম্পর্ক আপনারা জুলাই মাসে দেখেছেন যে আমার ভাইয়ের ছেলের বিয়ে, সেই বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণভাবে আমি কিন্তু পরিচালনা বা ওনার সাথে থেকে সবকিছু করেছি, কিন্তু দলীয়ভাবে আমার দলের ব্যাপারে ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। আগামী 17 তারিখে যে গোয়ালমাঠ কচুয়ায় যে উনি সম্বর্ধনা সভা করবেন, এই ধরনের প্রচারণা চলতেছে, এ সম্পর্কে জেলা বিএনপি
আহ্বায়ক সাহেবের কাছে আমার প্রশ্ন, এই ব্যাপারে কোনো দলীয় কোনো আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কি? এটা একটা ব্যক্তিগত ব্যাপার। উনি কোথায় সম্বর্ধনা নেবেন নেবেন না, উনি আসবেন যাবেন কথা বলবেন খাবেন বেড়াতে যাবেন, এটা তার অধিকারই আছে। এ ব্যাপারে জেলা বিএনপির কোনো মাথা ব্যথাও নাই, কিছু বলবেও না। দল কানেকশনে যদি কোনো বিষয় আসে যেটা দলের শৃঙ্খলা পরিপন্থী, দলের জন্য সম্মানজনক নয়, দলের জন্য আপত্তিকর অশুভ, অবশ্যই সেখানে বিএনপি মহিরুহুর মতো রুখে দাঁড়াবে, সেটাই আসলে। তাহলে আজকের যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলন আসলে গণমাধ্যম কর্মীদের কাছে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি? আমরা আশা একটু করছি স্পষ্ট জানতে চাই। যেহেতু এটা একটা স্পর্শকাতর বিষয়, সেলিম, এটা সত্য তিনি একসময় বাগেরহাট জেলা বিএনপি সভাপতি ছিলেন, এটাও সত্য তিনি বিএনপি টিকিটে এমপি হয়েছিলেন, এটাও সত্য যে তিনি তৎকালীন সময় বিএনপিকে কাজে লাগিয়ে এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছিলেন। জনগণের সাথে তার একটা সম্পর্ক তখন ছিল। এটাকে পুঁজি করে বিএনপিকে আরেকবার অন্য কোনো চক্রান্তের আলোকে নষ্ট করার যে পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, এই বিষয়টি আমাদের সচেতন সাংবাদিক মহল সকলে লক্ষ্য রাখবেন যে গত 15 বছর এই বিএনপিকে সংগঠিত করার জন্য তার আর এক ভাই, যিনি বলেছেন ইতিমধ্যে যে ভাইয়ের সম্পর্কে আমি চলি, সেই ভাই ছোট ভাই রাজনীতিতে ছিলেন না, আমরাই রাজনীতিতে এনেছি, তা আনার মধ্যে আমি একজন। ধীরে ধীরে চলে তিনি নিজেকে শুধু প্রশিক্ষিত করেন নাই, রাজনৈতিকভাবে এতটা ম্যাচিওর করেছেন যে আমরা তাকে নিয়ে এখন গর্ব করতে পারি। এম এস সালামের সাথে তিনি যে আচরণ করছেন, এই আচরণটি কখনোই যেন রাজনৈতিকভাবে আমাদেরকে এবং তাকে দুর্বল করতে না পারে। এই বিষয়টির যে সত্য, সে সত্য সন্ধানী হিসেবে আপনারা আপনাদের পত্রিকায় লিখবেন, আপনারা আপনাদের বক্তব্য রাখবেন, জনগণের কাছে উত্থাপন করবেন এবং পরিষ্কারভাবে বার্তা জানিয়ে দেবেন এম এস সালাম বিএনপির সৃষ্টি, এম এস সালাম বিএনপি রাজনীতি করে, এম এস সালাম বিএনপিকে নিয়েই থাকবে। এখানে ব্যক্তিগত সম্পর্ক তার কাছে মূল্যহীন, কোনো মূল্য নাই। লাখো লাখো নেতা কর্মী যারা তার মুখের থেকে তাকে জেল কেটেছে, মামলা খেয়েছে, সে তাদের পাশে থাকবে, সে তার ভাইয়ের সাথে দলের বাইরে যাবে না। এটি আপনাদের কাছে আমরা আশা করি। আমার ছোট্ট আর একটা প্রশ্ন, সেটা হলো যে আপনাদের দল যদি পরবর্তীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দল যাকে নমিনেশন দেবে, এমনও তো হতে পারে যে আপনারা এখানে যারা আছেন তাদের কাউকে নমিনেশন দেবে, বা কোনো ক্রমে যদি এম এ সেলিমকে আপনাদের দল নমিনেশন দেয়, তখন আপনাদের ভূমিকাটা কি হবে? কোনো প্রশ্ন অপেক্ষায় রাখে না। দল তো দলের জায়গা থেকে যা করবে, আমরা যারা দল করবো অবশ্যই দল মেনে চলবো। আমি একটু কথা বলি, আমি একটু বলতে চাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার পরিষ্কার করে একটা কথাই বলছেন, 5ই আগস্টের পরে যে সকল লোক বিএনপিতে আসার চেষ্টা করছেন তাদেরকে কোনো অবস্থাতেই দলে নেওয়া হবে না। আর দলে আমাদের ওই সব লোকের জায়গা নাই। আমাদের দলে বিগত 16 বছর যারা রাজনীতির মাঠে ছিলেন, আন্দোলন করেছেন, জেল খেটেছেন, তাদের মূল্যায়ন করবেন, এই কথাটি বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে আসছেন, আপনারা দেখে আসছেন। তাতে করে এই 5ই আগস্টের পরে যারাই দলে আসতে চাচ্ছে তাদের কোনো সুযোগ নাই বলেই আমরা মনে করি। আব্দুল সালাম যে কথা বলছে, এই কথাই বলতে চাচ্ছিলাম। আমাদের এখান থেকে একেবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কড়া নির্দেশনা রয়েছে যে 5ই আগস্টের আগ পর্যন্ত যারা দলে আছে তারাই দলে থাকবে। 5ই আগস্টের পরে যারা দলে আসবার জন্য চেষ্টা করছে তাদের দলে আসার কোনো সুযোগ নেই। এইটাই হলো মূল বক্তব্য। এখন সেলিম সাহেব সালে উনি পত্রিকা বিবৃতি দিয়ে বিএনপি থেকে উনি দল ত্যাগ করেছেন এবং বলেছেন আমি এই বিএনপি আর কোনোদিন করব না, এইও নাই। ওনার অনেকগুলো কেস ছিল, সেগুলো কেস কিন্তু উনি এই বিএনপি ত্যাগ করেই উনি এই সব সুযোগ উনি নিয়েছেন, সব কেস থেকে অব্যাহতি পেয়েছেন, আমরা দক্ষিণ জানি। তা এখন আমরা এইখানে কিছু কিছু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এতে আমাদের দলের যেমন ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তেমন আমরা যারা মনে করি বিরোধী দল আছে তাদের তিনি অনেক উপকার করছেন। এই উপকার যাতে আপনাদের মাধ্যমে আদৌ উৎসাহিত না হয়, বিশেষ করে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, এই জন্যই আজকের এই সম্মেলন। আমরা ব্যর্থহীন ভাষায় বলছি যে আমাদের যে দল যাকে নমিনেশন দিবে সেই এখানে নির্বাচন করবে। এখানে মানে কি সারা বাংলাদেশেই তাই করবে। আর এখানে জানেন যে অন্যান্য দল আছে, তারা তাদের যে প্রার্থী দেবে তারা সেইভাবে করবে।
তা আমরা আশা রাখি যে আপনারা ছোট্ট একটা এরপরে- প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে একজন শীর্ষ পর্যায়ের লিডারশিপ বা পদে দায়িত্ব হইলে তার বিএনপির 3টে স্তর অতিক্রম করতে হয়। প্রাইমারি সদস্য, থানা বা পৌর যে কোনো এক জায়গার একটা সদস্য, তারপরে সেই লোক জেলা কমিটি যায়। এটা হচ্ছে গঠনতান্ত্রিক ভাবে বিগত দিনে দেখে আসছে। কিন্তু এখানে লেখা হয়েছে যে তিনি বাগেরহাট জেলা বিএনপি থেকে পদত্যাগ করেছে। তাহলে কি কোনো পৌর বা কোনো থানা বা প্রাইমারি সদস্য পদ কি তার আছে? উনি ওইখানে সাংবাদিক এইটা সাধারণ ভাবে মার্কেটে প্রচার করায় উনি তো বিএনপি সভাপতির থেকে পদত্যাগ করছে, বিএনপি তো আর তারই নেই। তাহলে এইটা আপনাদের ক্লিয়ার করতে হবে। কোনো কমিটি তো এখন নাই, এরপরে আবার 3বার কমিটি হয়ে গেছে, তাকে কেমনি সদস্য করবে? এর মধ্যে লেখা আছে তো, একটু পড়েন ওই একটা লাইনে পরিষ্কার লেখা আছে, অমক অমক এবং অমকের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই, স্পষ্ট লেখা আছে। এতে কি কারো কোনো সদস্যপদ থাকে? আর আপনারা ওই সময় লেখা আছে তো। সাদা সেলিম সাহেব যে পত্রিকায় বিবৃতির মাধ্যমে দল ত্যাগ করেছেন, সেই পত্রিকা যদি আপনাদের কাছে এর কাছে সংগ্রহ, আপনারা ওই পত্রিকা পড়লেই দেখতে পাবেন উনি বলেছেন যে ওখানে কিন্তু কোনো সম্পর্ক এই বিএনপির সাথে নাই। অর্থাৎ কোনো সম্পর্ক মানে প্রাথমিক সদস্য পদও উনি রাখেন নাই। এইটাই কিন্তু ওইখানে আছে। পত্রিকাটা আপনার কাছে আছে কিনা আমি নিজে দেখেছিলাম, তখনকার যে পত্রিকার যে বিবৃতি, সেই বিবৃতি আমার কাছে এখন এই মুহূর্তে নাই। প্রয়োজন বোধে আপনাদের আমরা যদি কালেক্ট করতে পারি আপনাদের দিতে পারি। ওখানে স্পষ্টভাবে লেখা আছে উনি আচ্ছা, সবাইরে সুযোগ দিয়ে হবে, ওনাদের ব্যস্ততা নেই, আপনাদের সবাই প্রশ্নের উত্তর দেবে। একটা সেকেন্ড, আমাদের কোনো তাড়াহুড়া নাই। আপনারা দয়া করে সবাই একসাথে কথা না বলে এক একজন করে যত প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তরই আমরা দিয়ে দেবো। আপনারা যতক্ষণ চাবেন ততক্ষণই আসি। এই জন্য আস্তে আস্তে এক এক করে প্রশ্ন জিজ্ঞাসা সোহান বলো। আমার আর একটা প্রশ্ন সবাই আপনাদের পরে, সোহান তারা একটা কথা বলে যে আহ্বায়ক কমিটি আছে, এদের বয়স প্রায় 5 বছর। 5 বছরের মধ্যে তারা তাদের যে ইউনিট আছে, ইউনিটে একটা কমিটিও করতে পারেনি, বরং জেলা বিএনপি এখন 6 ভাগে বিভক্ত। এটা কিন্তু প্রকাশ্য জনসভায় সেলিম ভাই বলেছে। এই বিষয়টা কেন, আপনাদের এই ব্যর্থতা কেন যে একটা কমিটিও আপনারা করতে পারলেন না, এবং এই 5 বছর যাবৎ আহ্বায়ক কমিটি চলতেছে এবং আহ্বায়ক কমিটির অধীনে যে ইউনিট কমিটিগুলো সেগুলো এখন অপূর্ণ। এইটার বিষয়টা ওই বিষয়গুলো সাংগঠনিক একটা চিত্র দেখাই শুধু। আপনারা এই যে 5, 6, 7, 8, 9, 10 বিভক্তি দেখেন না, এই বিভক্তির চেহারাটা দেখেন তো, এখানে একটা ছবি তো সুন্দর একটা ছবি তো। এগুলো সময়ের বিবর্তন, অনেক সময় একটা বিশাল দল হতেই পারে। আর একটা জিনিস আপনারা জানেন, এই ফ্যাসিস্ট যে সরকার ছিল, এই সরকারের আমলে আমাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করবার কোনো সুযোগ ছিল না। যে জন্য আমরা এই কমিটি করতে গেলে আমাদের যে গঠনতন্ত্র অনুযায়ী আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যেতে হবে, প্রত্যেকটা ইউনিয়নে যেতে হবে, প্রত্যেকটা থানায় আমাদের যেতে হবে, মানে সম্মেলন করতে হবে। আর আপনার তো সাংবাদিক ছিলেন, এই পরিস্থিতি কি ছিল? যদি বলেন যে ছিল তাহলে আমাদের দোষটা, যেহেতু ছিল না, শুধু তাই না, আমরা যে অফিস এই থানার সামনে, সেই অফিসেও তো আমাদের এই আহ্বায়ক কমিটি মিটিং আমরা করতে পারি। আমরা সেখানে এই যে কথাটা একেবারেই অমূলক, একেবারেই দুরভিসন্ধিমূলক, এবং এই কথার কোনো ভিত্তি নাই। আমাদের এখন আমাদের চলমান আমাদের যে রাজনীতি চলছে, এবং আপনারা অচিরেই দেখতে পাবেন যে বিএনপি একটি শক্তিশালী এবং একতাবদ্ধ দল হিসেবে আত্মপ্রকাশ করে। ধন্যবাদ। রব্বাই কি বলতে চাইছেন? আমি একটা কথা বলছিলাম, আরেকটা বিষয়টা হচ্ছে কি যে ওই সমন্বয় কমিটি বা সম্বর্ধনা কমিটি ব্যাপকভাবে প্রচার করতেছে যে সামনে 17 তারিখে যে সেলিম সাহেবের যে সম্বর্ধনা হবে, জেলা আহ্বায়ক কমিটির বা অনেক সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন যাই বলেন, তারা ওখানে সম্বর্ধনায় অংশগ্রহণ করবেন। তা এইরকম যদি করে তাহলে জেলা বিএনপি কি তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেবে কিনা? এটা তো লিখিতভাবে বলা হয়েছে, যদি সংগঠন বিরোধী কর্মকাণ্ডে কেউ যায়
সে যেই হোক সংগঠন ব্যবস্থা গ্রহণ করবে। এত উত্তর পাইলে যে যারা গেছে তাদের সম্পর্কে দল কার্যক্রম গ্রহণ করছে চলমান নিয়ম আছে। নিয়ম অনুযায়ী চলছে। না শামসুল আলী কি প্রশ্ন কি করতে না শামসুল শেষ করুন। যে আপনারা বলছেন যে আপনি সংগঠিত, কিন্তু এই যে জেলা বিএনপি সদর উপজেলা বিএনপি একটা পক্ষ পশুয়া বিএনপির একটা পক্ষ সংগঠন করছিল, জেলা বিএনপিতে তাদের মানে মন করা কমিটি দিচ্ছে এরকম করে, তাদের বাদ দিয়ে কমিটি করেছে এরকম বলে, তাহলে সেই সূত্রে তুমি বলছেন তার কি সংগঠিত কেমন, এবং ওখানে যেটা আহ্বায়ক কমিটি সংগঠিত হবে কেন এই কমিটি করে দিচ্ছে? না না, আপনি যেটা বলছেন এখানে তো আপনি যে প্রশ্ন দিয়েছেন এখানে নেতাদের জানাচ্ছি আমরা যে বিগত দিনে আমাদের আসলে বাগেরহাট জেলা বিএনপির ভিতরে আমাদের মতবিভেদ ছিল, কিন্তু সেটা আসলে ওরকম না যে কমিটি আমরা একসাথে করতে পারি না বা কিছু। ঠিক আছে, আপনার গত সপ্তাহে আপনারা দেখেছেন যে আমাদের এই খুলনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দলের উপদেষ্টা আমানুল্লাহ আমান সাহেবের কাছে। উনি কিন্তু আমাদের শুধু বাগেরহাট না, খুলনা বিভাগের 10টি সাংগঠনিক জেলা 11টি সব জেলায় উনি ইতিমধ্যে 3টা জেলার কমিটি নিয়ে উনি অলরেডি নতুন কমিটি দিয়েছেন। আর বাগেরহাটে আমাদের যে কমিটি আছে এই কমিটির উপরেই প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য বা আমাদের ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন কমিটি, ইউনিয়ন থেকে থানা এবং এরপরে জেলা সম্মেলন করার জন্য নির্দেশনা দিয়েছেন। আগামীতে অতি শীঘ্রই আমরা সবাই একসাথে প্রতিটি ওয়ার্ডে যাব। আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ ওয়ার্ড কমিটিগুলো আমরা সবাই একসাথে আসলে আমাদের সদস্য সংগ্রহের মাধ্যমেই এই কমিটি আমরা করবো, একসাথেই করবো। আপনি যে প্রশ্নটা দিয়ে করছিলেন যে এখানে সাংবাদিক সম্মেলন, এখানে সাংবাদিক সম্মেলন করতেই পারে, কোনো ইয়ে নাই। এখানে তো গণতান্ত্রিক, এখন তো গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক অধিকার, কিন্তু এখানে দেখছেন যেগুলো আমরা দিয়েছি সেগুলো সব কয়টাই কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে দেওয়া হয়েছে। কিছু সংক্ষুব্ধ কিছু ব্যক্তি আপনার প্রেস ক্লাবে এসে একটা যে কোনো জিনিস দিতে পারে, কিন্তু যেখানে 80% লোকের সমর্থন আছে সেখানে এইসব সামান্য জিনিস নিয়ে আমার মনে হয় আপনারাও তারা সাংবাদিক আছে বিতর্ক না করলে বরং আপনারা খোঁজ খবর নেন যে বিএনপি ভালোভাবেই চলছে। আর একটু আগে সালাম সাহেব যেটা বললো, সারা বাংলাদেশেই আমাদের এই সম্মেলনের প্রস্তুতি চলছে। সম্মেলনের কমিটি করবার জন্য প্রক্রিয়া চলছে। অচিরেই আপনারা দেখতে পারবেন যে সারা বাংলাদেশেই আমাদের এই বিএনপি একটি সুশৃঙ্খল দল হিসেবে আত্মপ্রকাশ করবে, আশা করি। ধন্যবাদ। রিফাত